ফারিহা টিভি ছাড়তে শুনতে পেল তার স্বামী ক্যাপ্টেন রাকিব ডাকাতদের হামলায় সমুদ্রে ডুবে মারা গেছে। এই নিউজটা দেখে স্তব্ধ হয়ে গেছে ফারিহা। সে যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে ফারিহার, কিন্তু মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। শুধুই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে টিভির দিকে। একটু পর মৌনতা ভেঙে চিৎকার দিয়ে কেঁদে উঠল ফারিহা। ফারিহার চিৎকার শুনে বাড়ির সবাই দৌড়ে আসলো। কি হয়েছে ফারিহার জানতে চাইল তার শাশুড়ি শাহিদা বেগম, কিন্তু ফারিহা কোনো কথা বলছে না, শুধুই হাওমাও করে কাঁদছে। আর সেই মুহূর্তে শরীফ সাহেব টিভির দিকে আঙ্গুল তুলে মাটিতে ধপাস করে পড়ে গেলেন, কারণ তার একমাত্র ছেলে রাকিব মারা গেছে, এমনটাই বলছে টিভিতে। শাহিদা বেগমও টিভির দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে। কিভাবে নিজের মনকে শান্ত করবে? যে ছেলেকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসত, সে ছেলে আর নেই পৃথিবীতে। সেই ছেলে আর তাকে মা বলে ডাকবে না? এটা ভাবতে অসহ্য যন্ত্রণায় বুকটা ফেটে যাচ্ছে শাহিদা বেগমের। আর কী বা বলে সান্ত্বনা দিবে ফারিহাকে, সেটাও ভেবে পাচ্ছে না। যার সাথে বিয়ের 2 বছর পার হয়ে গেলেও যে মাত্র 6টা মাস তাকে কাছে পেয়েছিল ফারিহা, তারপরেই তো চলে গিয়েছিল দেশ মহাদেশ পাড়ি দিয়ে ওই সুদূর আফ্রিকাতে। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তার। শুধুই ফারিহাকে শক্ত করে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো শাহিদা বেগম। ফারিহাই বা কীভাবে নিজের মনকে শান্ত করবে, যাকে সে পাগলের মতো ভালোবাসত, যার সাথে একদিন কথা না বললে রাতে ঘুম আসতো না, যার আশার অপেক্ষায় দিন গুনছে ফারিহা। সেই ভালোবাসার মানুষটি আর এই পৃথিবীতে নেই। এই বিরহ, এই যন্ত্রণা কিভাবে সহ্য করবে ফারিহা? এই তো সেদিন রাকিবের সাথে বিয়ে হলো ফারিহার। ফারিহা বাসর ঘরে অপেক্ষা করছে তার নবন বিবাহিত বরের জন্য, কিন্তু তার যেন আসার সময়ই হচ্ছে না। এদিকে ফারিহার মনটা ছটফট করছে তার বরের জন্য, বারবার উকি দিচ্ছে দরজার দিকে, কিন্তু তার যে আসার নামগন্ধই নেই, যার জন্য সে 20টা বছর অপেক্ষা করেছে। যে আসবে বলে এই 20 বছর বয়সেও নিজের মনটা কাউকেই দেয়নি। নিজের সমস্ত আবেগ ভালোবাসা জমিয়ে রেখেছে তার বরের জন্য। এখন তার সেই বরের জন্য আর 20টা মিনিট সহ্য করতে পারছে না। বিছানায় বসে শুধুই ছটফট করছে আর ভাবছে কখন আসবে সেই লোকটি। আজ নিজেই নিজেকে বলেছে, লোকটার আক্কেল জ্ঞান বলে কিছুই নেই। আমি এখানে তার জন্য অপেক্ষা করছি, আর সে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। বিয়ের প্রথম রাতেই যদি এত দেরি করে, তাহলে সারা জীবন কি করবে আল্লাহই ভালো জানে। আজকে শুধু আসুক, আমি রাগ করে অন্যদিকে ঘুরে থাকবো। এই না কি ভাবছি এসব? বাসর রাতে রাগ দেখালে তো লোকটা আমায় পাগল ভাববে। না না, রাগ করা যাবে না, কিন্তু লোকটা আসছে না কেন? এসব ভাবতে ভাবতেই হঠাৎ দরজা খোলার আওয়াজ পায় ফারিহা। দরজা খোলার আওয়াজে ফারিহার হতাশ মুখটা উৎফুল্লতা ফিরে পায়, মুখের মধ্যে হাসি রেখা ফুটে ওঠে। ফারিহা দেখতে পায় তার বর দরজা বন্ধ করে 1 পা 2 পা করে এগিয়ে আসছে তার দিকে। তার এগিয়ে আসা দেখে ফারিহার হৃদস্পন্দন বেড়ে যায়। ক্রমশ বুকের ধুকপুকানির আওয়াজটা বাড়তে থাকে। এতক্ষণ ফারিহা যার জন্য অপেক্ষা করছিল, এখন তার এগিয়ে আসা দেখে ফারিহা কাঁপছে। তার ভাবি তাকে এতবার করে বুঝিয়ে দিল বর রুমে ঢুকতেই তাকে সালাম দেবে, কিন্তু ফারিহা তার বরের হাঁটার শব্দেই সেই সব ভুলে গেছে। শুধুই হাঁ করে তাকিয়ে আছে তার বরের দিকে। ধীরে ধীরে তার বর তার পাশে এসে বসল, কিন্তু ফারিহা তার চোখ কিছুতেই সরাতে পারছে না রাকিবের মুখ থেকে। এরকম দেখে তার বর গলা খাকারি দিল, কিন্তু ফারিহা সেই হুঁশ নেই, শুধুই হাঁ করে তাকিয়ে আছে তার বরের দিকে। অন্যদিকে রাকিব ভাবছে, এটা কীরকম মেয়ে রে বাবা? শুনেছি বাসর রাতে মেয়েরা নাকি স্বামীর দিকে তাকাতেই লজ্জা পায়, কিন্তু এ তো হাঁ করে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে তার হুঁশ খেয়ে ফেলেছে। তাই রাকিব বলে উঠল, এইভাবে কি দেখছো? এখন তো আমি তোমার নিজস্ব সম্পত্তি, যখন খুশি দেখতে পারবে। রাকিবের কথা শুনে ফারিহা তার হুঁশ ফিরে পায়, আর তার এইরকম আচরণে সে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে, আর ভাবে হয়তো তার বর তার থুতনিটা তুলে ধরবে, কিন্তু না, তার বর সেরকম কিছুই করছে না। তাই ফারিহা আবার মাথা তুলে তাকালো তার বরের দিকে, আর আবারও আটকে গেল তার বরের মুখে। এই দেখে রাকিব আবারও বলল, কি দেখছো এভাবে? ফারিহা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আমি কি আপনাকে একটু ছুঁয়ে দেখতে পারি? এটা আমার কল্পনা নাকি সত্যি? রাকিব তার হাত দুটো বাড়িয়ে দিল আর বলল, আমার হাত দুটো তো তোমারই অপেক্ষা ছিল এতদিন।
ফারিহা কাঁপা কাঁপা হাতে তার বরের হাত দুটো স্পর্শ করল, আর নিজের বরকে স্পর্শ করার উত্তেজনা ধরে রাখতে না পেরে সেখানে জ্ঞান হারিয়ে ফেলল। এই ফারিহা, কি হলো তোমার? চোখ খুলো। ফারিহা কিন্তু রাকিবের ডাকে চোখ খুলছে না। তাই দেখে রাকিব দৌড়ে তার মাকে ডাকতে যাচ্ছে, কিন্তু দরজা পর্যন্ত গিয়েই থেমে যায়। কারণ বাসর রাতে বউ জ্ঞান হারিয়ে ফেলেছে, এটা বাইরে জানাজানি হলে সে লজ্জা মুখই দেখাতে পারবে না। তাই আবার ফিরে আসলো ফারিহার কাছে, আর টেবিলে থাকা জগ থেকে পানি নিয়ে ফারিহার মুখে ছিটিয়ে দিল। ফারিহা জ্ঞান ফিরে পেয়ে জিজ্ঞেস করলো, আমি কোথায়? তুমি যেখানে জ্ঞান হারিয়েছিলে এখনও সেখানেই আছো। ফারিহা তার বরের কণ্ঠস্বর শুনে লাফিয়ে উঠে পড়ল আর বলল, সরি। সরি কিসের? আর জ্ঞান হারালে কেন? ফারিহা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, না মানে এর আগে তো কোনো পুরুষকে স্পর্শ করিনি, তাই আপনাকে স্পর্শ করার উত্তেজনা ধরে রাখতে পারিনি, তাই হয়তো অতিরিক্ত খুশিতে জ্ঞান হারিয়ে ফেলেছি। এরকম কেউ করে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আর এখন থেকে তুমি তো আমার স্ত্রী, আর আমি তোমার ব্যক্তিগত সম্পত্তি, তাই তোমার যখন খুশি আমায় স্পর্শ করতে পারবে। সত্যি? সত্যি। তাহলে কথা দিন কোনো দিন আমায় ছেড়ে যাবেন না? কথা দিলাম। আল্লাহ যদি চান তাহলে আমি তোমাকে শুধু দুনিয়া নয়, জান্নাত পর্যন্ত পাশে চাই। ফারিহা খুশিতে তার বরকে জড়িয়ে ধরল। যে লোকটি তার সাথে জান্নাত পর্যন্ত থাকতে চেয়েছিল, সেই লোকটি আজ তাকে একা করে চিরদিনের জন্য চলে গেল। এটি কিভাবে মেনে নেবে ফারিহা? কিভাবে থাকবে তাকে ছাড়া? এসব ভাবতে ভাবতেই ফারিহার ফোনে একটা কল আসলো। ফারিহা ফোনের দিকে তাকাতেই দেখতে পায় কলটা এসেছে মিরপুর সেনানিবাস থেকে। ফারিহা জানে তারা কি বলবে, তবুও যদি একবার বলে টিভিতে বলা নিউজটা মিথ্যে, যদি একবার বলে রাকিব বেঁচে আছে, সে আশায় ফোনটা রিসিভ করলো। আর ওপাশ থেকে কেউ বলে উঠল, আমরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি, আফ্রিকায় রাকিবের মিশন শেষ হওয়ায় রাকিব তার বন্ধুদের সাথে সমুদ্রে ঘুরতে গিয়েছিল, আর সেখানে একদল ডাকাত হামলা চালিয়ে তাদের নৌকা ডুবিয়ে দেয়। যদিও রাকিব সহ অনেককে খুঁজে পাওয়া যায়নি, তবে আমাদের ধারণা সেই নৌকায় থাকা সবাই মারা গেছে, কারণ ডাকাতগুলো প্রথমে তাদের উপর গুলি চালিয়েছে, তারপর নৌকা ডুবিয়ে দিয়েছে। যাদের মৃতদেহগুলো আমরা পেয়েছি তাদের সবার শরীরেই 2-3টা করে গুলি লেগেছে। আমরা এখনও খোঁজ চালাচ্ছি, আশা করি খুব দ্রুত রাকিবের মৃতদেহ খুঁজে পাওয়া যাবে। কথাগুলো শুনে ফারিহার হাত থেকে ফোনটা পড়ে গেল। ফারিহা দৌড়ে তার রুমে চলে আসলো, আর রুমের দরজা লাগিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। ফারিহা সারা দিন তার রুম থেকে বেরোয়নি, তাই সন্ধ্যাবেলা শাহেদা বেগম ফারিহাকে ডাকতে তার রুমের কাছে আসলো। শাহেদা বেগম ফারিহাকে অনেক ডাকার পরও ফারিহা দরজা খুলছে না। শাহেদা বেগম দেখলেন যে ভেতর থেকে কোনো সাড়া শব্দও আসছে না, তাই তিনি শরীফ সাহেবকে ডেকে দরজা ভাঙতে বললেন। শরীফ সাহেব দরজা ভেঙে ভেতরে দেখলেন ফারিহা জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে আছে। অনেকক্ষণ চেষ্টা করেও ফারিহার জ্ঞান ফেরাতে পারল না তারা, তাই ফারিহাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা ফারিহার অবস্থা দেখে বলল, ফারিহা খুবই দুর্বল হয়ে পড়েছে, তার যত্ন নিতে হবে, নয়তো ফারিহা তার মানসিক ভারসাম্য হারাবে, আর ফারিহার জীবন ঝুঁকিও রয়েছে। সায়েদা বেগম এমনিতেই তার ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছে, তার মধ্যে ফারিহাকে কিভাবে সামলাবে? তাই ফারিহার বাবা মাকে ডেকে ফারিহাকে তাদের হাতে তুলে দিল আর বলল, আপনাদের মেয়ের যত্ন নেবেন, নয়তো সে বাঁচবে না। রাকিবকে সে পাগলের মতো ভালোবাসত, তাকে ছাড়া ফারিহার বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়েছে বলে চলে গেলেন শাহেদা বেগম আর শরীফ সাহেব। অন্যদিকে রাকিব, সে ডাকাতদের হাতে বন্দী। যদিও ডাকাতরা তার সাথে থাকা সবাইকে মেরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, শুধুমাত্র রাকিব আর হাসান নামের একজনকে এক রুমে বন্দি করে রেখেছে, কারণ তারা দুজনেই সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার মানে ক্যাপ্টেন। তাদের থেকে ডাকাতরা সেনাবাহিনীর বিভিন্ন ইনফরমেশন নেওয়ার জন্য তাদের বাঁচিয়ে রেখেছে। বিভিন্ন কথা বলার এক পর্যায়ে হাসান রাকিবকে বলল, রাকিব ভাই, তারা হয়তো আমাদেরকে মেরে ফেলবে, তবে এতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ হচ্ছে এই ভেবে যে আমার মা যদি শুনে আমি মারা গেছি, তাহলে মনে হয় সে বাঁচবে না। আর আমার বাবা তো হার্টের রোগী, হয়তো সে হার্ট অ্যাটাক করবে। যদিও আমার স্ত্রী নেই, এই দিক দিয়ে আমি এগিয়ে আছি। আর আপনার পরিবারের অবস্থা কী রকম? আমার বাবা একজন আর্মি অফিসার ছিলেন, তাই তিনি আমার মৃত্যুটা মেনে নেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী মানুষ। আর আমার মা, তার কথা কি বলবো? আমি যদি এক মুহূর্তের জন্য তার চোখের আড়াল হতাম, তাহলে তিনি পাগলের মতো হয়ে যেতেন। সেনাবাহিনীতে আসার আগে মাকে ছাড়া কোথাও একদিনও থাকিনি, তবে যেদিন সেনাবাহিনীতে আসলাম, মা আমায় বলল, আমি আজ থেকে এই দেশের জন্য তোমাকে উৎসর্গ করলাম।
যদি কোনো দিন দেশের জন্য জীবন দিতে পারো তবে কথা দিচ্ছি তোমার জন্য চোখের জল ফেলবো না, বরং আমি গর্ব করে বলবো আমি শহীদের মা। আর আপনার স্ত্রী, সেও কি সহ্য করতে পারবে? ফারিহা তো 22 বছরের বাচ্চা মেয়ে, সে এই দুনিয়া কি সেটাই জানে না। তার কাছে দুনিয়া মানেই আমি, তাই হয়তো সহ্য করতে পারবে না। আপনার স্ত্রী কি আপনাকে অনেক ভালোবাসে? জানেন ভাই, বিয়ের পর ফারিহা কি করেছে? বিয়ের 2 দিন পর মা বাবার সাথে একসাথে খাবার খেতে বসেছি। খাবার খাওয়ার এক পর্যায়ে মা বলল, জানিস আজকের খাবার কে রান্না করেছে? আমি জিজ্ঞেস করলাম, কে রান্না করেছে? কে আবার? ফারিহা রান্না করেছে। মা বলল, এই বাচ্চা মেয়ে এতগুলো খাবার রান্না করতে পারলো? আমার কথা শুনে ফারিহা মুখ বাঁকা করলে বলল, আমি বাচ্চা না, আমার বয়স 20 বছর। আমি হেসে বললাম, মা জানো আমার এই বাচ্চা স্ত্রী সেদিন রাতে কি হয়েছিল? ফারিহা আমার দিকে চোখ রাঙিয়ে বলল, সেটা তো ভুল করে হয়ে গিয়েছিল। এসব এখানে বলবেন না, বললে কিন্তু আমি রাগ করব। আমি হাসতে হাসতে বলে ফেললাম, বিয়ের রাতে ফারিহা আমার হাত স্পর্শ করে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারপর মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়েছি। মা হাত দিয়ে মুখ চেপে বলল, চুপ চুপ, এসব কথা এখানে বলতে হবে নাকি? আর মুহূর্তের মধ্যেই বাবা মা একসাথে হেসে ওঠে। ফারিহা লজ্জায় কোন দিকে পালাবে খুঁজে না পেয়ে দৌড়ে রুমে চলে যায়। তারপর ফারিহা আর সারাদিন বাবা মায়ের সামনে যায়নি, আর রাগ করে আমার সাথেও সারাদিন কোনো কথা বলেনি। আমি বলতে চাইলেও শুনেনি। রাতে গিয়ে ফারিহাকে সরি বললাম, তাও মানল না। শেষ পর্যন্ত অনেকবার ক্ষমা চাওয়ায় ফারিহা আমাকে বলল, যদি এখন আমাকে কোলে তুলে বাইরে ফুচকা খাওয়াতে নিয়ে যান তাহলে ক্ষমা করতে পারি। আমি বললাম, এখন মা বাবা সামনে দিয়ে কিভাবে নিয়ে যাব? তাহলে আপনার সাথে আমার কোনো কথা নেই বলেই অন্যদিকে ঘুরে রইল। নতুন বিয়ে করেছি, বউ অভিমান করে থাকলে কেমন দেখা যায়, তাই ফারিহাকে কোলে তুলে রুম থেকে বেরিয়ে এলাম। আর ড্রয়িং রুম পর্যন্ত এসে দেখি মা বাবা সোফায় বসে আছে। কি লজ্জা তাকাতেই পারছিলাম না। আর ফারিহা তো আমার কোলে আগেই চোখ বন্ধ করে রেখেছে। আমি লজ্জায় ফারিহাকে কোল থেকে নামিয়ে দিলাম। আমাদের দেখে মা চোখে হাত দিয়ে বলল, আমরা কিছু দেখিনি। বাবাও চোখে হাত দিয়ে বলে উঠল, হ্যাঁ, আমরা কিছুই দেখিনি। আমি লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে ফারিহাকে টান দিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলাম। আমি গাড়ি ড্রাইভ করে ফারিহাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছি, আর ফারিহা আমার দিকে তাকিয়ে হাসছে। তাই আমি ধমক দিয়ে বললাম, এভাবে হাসছে কেন? তোমার জন্যই তো আজ মা বাবার সামনে লজ্জা পেলাম। ফারিহা আমায় উল্টো ঝাড়ি দিয়ে বলল, সকালে যে ডাইনিং টেবিলে আমাকে লজ্জা দিলেন তখন মনে ছিল না? ফারিহাকে নিয়ে এভাবেই চলছিল আমার সময়টা। যতদিন ফারিহা বাড়িতে থাকতো দুষ্টুমি করে মা বাবাকে জ্বালাতো, আর যতদিন আমার সাথে আর্মি কোয়ার্টারে থাকতো ততদিন আমায় জ্বালিয়ে মারত। তবে ফারিহার দুষ্টুমিতে আমি বা আমার মা বাবা কেউ বিরক্ত হয়নি। আমার মতো আমার মা বাবা ফারিহার দুষ্টুমিটা উপভোগ করে। আর বিয়ের মাত্র 6 মাসের মাথায় আমি শান্তিরক্ষা মিশনে এই আফ্রিকাতে এসে পড়ি। 1.5 বছর ধরে তো আপনার সাথে আফ্রিকাতেই আছি। হয়তো এই 1.5 বছরে আপনার স্ত্রী সব বুঝতে শিখে গেছে, হয়তো এখন আর আগের মতো দুষ্টুমি করে না। হাসান বলে উঠল, হাসান ভাই, আপনি ভাবতে পারেন এই 1.5 বছরে ফারিহা সব শিখে গেছে। ফারিহা বড় হয়ে গেছে, কিন্তু ফারিহা এখনও কিছুই শিখেনি, কিছুই বোঝেনি। শুধু বুঝে ও আমাকে ভালোবাসে, আর ওর স্বপ্নের দুনিয়াটা আমাকে ঘিরেই সাজানো। তাই হয়তো ফারিহা যদি শুনে আমি মারা গেছি তাহলে হয়তো বাঁচতে পারবে না, আর বেঁচে থাকলেও সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না। আপনার ফারিহার কথা খুব মনে পড়ে, তাই না? পাগলিটার কথা আমার খুব মনে পড়ে, কিন্তু হয়তো পাগলিটাকে আর কোনোদিন দেখতে পারবো না। দেখতে দেখতে 15 দিন পার হয়ে গেল, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী রাকিবকে খুঁজে পায়নি। সমুদ্রে ডুবে মারা গেলে কি আর তাকে খুঁজে পাওয়া যায়? তাই এখন সবাই রাকিবকে খোঁজা বন্ধ করে দিয়েছে। সবাই মেনে নিয়েছে রাকিব মারা গেছে। আর এই 15 দিনে ফারিহা পুরোপুরি সুস্থ না হলেও বেশ ভালোই সুস্থ হয়ে উঠেছে। তাই তার বাবার কাছ থেকে রাকিবদের বাড়িতে চলে এসেছে। কিন্তু ফারিহা বাড়িতে প্রবেশ করতেই শাহেদা বেগম বলে ওঠে, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? কোথায় আবার যাব মা? আমি তো বাড়িতে ফিরে আসলাম, এখন রুমে যাচ্ছি। রুমে যাচ্ছ মানে? তুমি কোন রুমে যাবে? এখন তো রাকিব বেঁচে নেই, তাই ওই রুমও এখন তোমার নেই। তুমি চলে যাও তোমার বাবার কাছে, আর এখন থেকে ওখানেই থাকবে। ফারিহা তার শাশুড়ির কথার গুরুত্ব না দিয়ে নিছক মজা ভেবে তার রুমে চলে গেল, কারণ ফারিহা জানে তার শাশুড়ি তাকে মেয়ের মতো ভালোবাসে। মেয়ের মতো বললেও কম হবে,
তার চেয়েও বেশি আদর যত্ন করে। ফারিহা তার রুমে আসতেই রাকিবের স্মৃতিগুলো বারবার তার মনে উকি দিচ্ছে। তাই বেলকনিতে দাঁড়িয়ে মনটাকে একটু শান্ত করার চেষ্টা করছে ফারিহা। আজকের আকাশটা একটু বেশি সুন্দর আর স্বচ্ছ, কিন্তু উপরের আকাশটা পরিষ্কার হলেও ফারিহার মনের আকাশটা যে মেঘলা। যে আকাশ থেকে বৃষ্টি ঝরে পড়লেও মেঘ যে কাটে না, মেঘ কাটবেই বা কী করে? তার আকাশের সূর্যটা যে আর উদিত হয় না, সূর্যটা তো ডুবে গেছে সমুদ্রের অতল গহ্বরে। যদিও ফারিয়া এখনও বিশ্বাস করে রাকিব বেঁচে আছে, রাকিব কোনো একদিন ফিরে আসবে তার মনের মেঘলা আকাশের সূর্য হয়ে, কিন্তু সেই দিন কখনো আসবে কি না সেটা কেউ জানে না। ফারিয়া রাতে খাবার খেতে ডাইনিং টেবিলে আসলো। ডাইনিং টেবিলে আসতেই ফারিয়া একটু অবাক হলো। অন্যান্য দিন বাড়ির সবাই একসাথে খাবার খেত। কোনো কারণে ফারিহার আসতে দেরি হলে তার শাশুড়ি নিজে গিয়ে ডেকে আনতো, আর খাবার খেতে না চাইলে জোর করে খাওয়াতো। কিন্তু আজ তাকে ছাড়াই তার শ্বশুর শাশুড়ি খাবার খেতে বসেছে। তবুও ফারিয়া এগিয়ে গিয়ে ডাইনিং টেবিলে বসলো। তবে আজকে তার সাথে কেউ কথা বলছে না, বরং তার উপস্থিতিতে তার শাশুড়ি শাহিদা বেগম একটু বিরক্ত। তবে কেন বিরক্ত ফারিয়া সেটা বুঝতে পারছে না। এভাবে কেটে গেল এক সপ্তাহ। প্রয়োজন ছাড়া বাড়ির কেউ ফারিহার সাথে কথা বলে না, এমনকি বাড়ির কাজের মেয়েটাও ফারিহাকে এড়িয়ে চলে। এখন ফারিহাও বুঝতে পেরে গেছে তার শাশুড়ি তাকে চাচ্ছে না। তাই ফারিহা গিয়ে শাহিদা বেগমকে সরাসরি জিজ্ঞেস করলো, আপনি আমার সাথে এমন করছেন কেন? আপনি তো আমায় মেয়ের মতো ভালোবাসতেন। ছেলের বউ ততদিন মেয়ের মতো হয় যতদিন ছেলে বেঁচে থাকে। আমার তো ছেলেই নেই, এখন ছেলের বউ দিয়ে কি করব? তাই তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও, তাহলে আমার উপর থেকে বোঝা নেমে যাবে, আমি একটু শান্তিতে থাকতে পারবো। মা, আপনি এমনটা বলছেন? হ্যাঁ, আমিই বলছি। তোমাকে এখন আমার বিরক্ত লাগে, তুমি চলে যাও। শাহেদা বেগমের কথা শুনে ফারিহা স্তব্ধ হয়ে গেল, আর ভাবতে লাগলো তিনি কিভাবে এমনটা বলতে পারলেন। যাকে আমি মায়ের মতো ভালোবাসি, মায়ের মতো সম্মান করি, যার আঁচলে আমি মায়ের স্পর্শ খুঁজে পাই, সেই মা কিভাবে আমার প্রতি এত বিরক্ত হয়? সে মা কেন আজ আমায় তাড়িয়ে দিতে চাচ্ছে? এসব ভাবতে ভাবতেই ফারিহার চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে। আর ফারিহা শাহেদা বেগমের রুম থেকে বেরোনোর জন্য পা বাড়াচ্ছে, কিন্তু তার পা যেন চলছেই না। তবুও কষ্ট করে রুমের দরজা পর্যন্ত আসলো, আর একবার পেছনে ফিরে তাকালো, যদি তার শাশুড়ি তাকে ডাকে এই ভেবে। কিন্তু না, তার শাশুড়ি তাকে কিছুই বলছে না। তাই সেখান থেকে বেরিয়ে এক দৌড় দিল তার রুমের দিকে, আর ফোনের গ্যালারিতে থাকা রাকিবের ছবির দিকে তাকিয়ে বলতে লাগলো, কেন আমার সাথে এমন হলো? কেন তুমি চলে গেলে আমায় ছেড়ে? তোমাকে ছাড়া এই বাড়িতে আমার যে কোনোই মূল্য নেই। তুমি থাকতে যারা আমায় মেয়ে বলে ডাকতো, তোমাকে ছাড়া তারা আমার প্রতি বিরক্ত। তুমি থাকলে হয়তো সব কষ্ট সহ্য করতে পারতাম, কিন্তু তুমিই তো নেই, তাহলে আমি কি নিয়ে বাঁচব? তুমি কি আর কখনোই ফিরবে না আমার কাছে? রাত্রিবেলা কাজের মেয়েটা ফারিহাকে খাবার খেতে ডাকতে এসেছে। এসে দেখে ফারিহা শুয়ে আছে, তাই বলল, আপামনি, আপনি এই অবেলা শুয়ে আছেন, খাবার খাবেন না? না রে, আজকে আর খাবার খাবো না। কেন, কি হয়েছে আপনার? একটু জ্বর আসছে, এখন ভালো লাগছে না, তাই আজকে আর খাবার খাবো না। ফারিহার জ্বর আসছে শুনে কাজের মেয়েটা দৌড়ে শাহেদা বেগমকে ডেকে নিয়ে আসে। শাহেদা বেগম এসে ফারিহার কপালে হাত দেয়, আর কাজের মেয়েটাকে ধমক দিয়ে বলে, এই সামান্য জ্বর আসছে, তাই তুই এত অস্থির হচ্ছিস কেন? যা গিয়ে আমার রুম থেকে ওষুধটা নিয়ে আয়। শাহেদা বেগম ফারিহাকে একটা ওষুধ খাওয়ানোর পর বলল, আমার 2 দিন পর পর আর এই নাটক ভালো লাগে না। জ্বর ছাড়লে বাপের বাড়ি চলে যাবি, নয়তো আবার কবে মরে পড়ে থাকবি, তখন আবার তোর বাপে মামলা করব আমার নামে। বলেই চলে গেল শাহিদা বেগম। আর ফারিহা অবাক নয়নে তাকিয়ে আছে দরজার দিকে, আর ভাবছে, একটা মানুষ কি করে এত তাড়াতাড়ি বদলে যায়? যে মানুষটা মাসখানেক আগেও আমার জ্বর আসলে অস্থির হয়ে যেত, আজ সেই মানুষটি আমার জ্বর আসাকে নাটক মনে করে। আসলেই শাশুড়িরা কখনো মা হতে পারে না। যতদিন ছেলে থাকে ততদিন ছেলেকে দেখানোর জন্য বউর সাথে মায়ের মতো আচরণ করে, আর ছেলে না থাকলে আসল রূপ বেরিয়ে আসে। আর যদি আমার স্বামী নিখোঁজ না হতো, তাহলে হয়তো কোনো দিন তার এই কুৎসিত রূপটা আমি দেখতে পারতাম না। বিয়ের 2 মাস পর একবার ফারিহার প্রচণ্ড জ্বর এসেছিল। যখন শাহিদা বেগম শুনলেন ফারিহার জ্বর এসেছে, তিনি সাথে সাথেই ডাক্তারকে কল করে বাসায় নিয়ে আসেন। ডাক্তার ফারিহাকে দেখে ওষুধ দিয়ে যায়, কিন্তু এতেও শাহিদা বেগমের অস্থিরতা কিছুতেই কাটছিল না। তাই সারাদিন ফারিহার পাশে বসেছিল, আর একটু পরপর ফারিহার মাথায় পানি ঢালছিল। আর রাতে তো
রাকিবকেই রুম থেকে বের করে দিল। সারা রাত শাহেদা বেগম না ঘুমিয়ে ফারিহার মাথার জলপট্টি দিয়ে দিয়েছে। সকালে ফারিহার জ্বর কমলে ফারিহা শাহেদা বেগমকে জড়িয়ে ধরে বলেছিল, আপনি সত্যিই অনেক ভালো মা। আপনি জানেন ছোটবেলায় আমার মা মারা গেছে, তাই আমি কোনোদিন মায়ের আদর পাইনি। তবে আপনাকে পেয়ে আমার মায়ের অভাব দূর হয়ে গেছে। আজ থেকে আপনিই আমার মা। শাহেদা বেগমও সেদিন বলেছিল, আরে পাগল, আজ থেকে আবার কি? যেদিন তোকে এ বাড়িতে এনেছি সেদিন থেকেই তো তুই আমার মেয়ে। তারপর থেকে গত 2 বছর শাহেদা বেগম ফারিহাকে নিজের মেয়ের মতোই আদর যত্ন করে আগলে রেখেছে। কিন্তু আজ সেই শাহেদা বেগম ফারিহাকে মেয়ে মনে করে না, নিজের ঘাড়ে থাকা একটা বোঝা মনে করে। তাই তো বারবার ফারিহাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। সকালে ফারিহার জ্বর কমলে ফারিহা খাবার খেতে ডাইনিং টেবিলে আসে। ফারিহাকে দেখি তার শ্বশুর শরীফ সাহেব বলে ওঠেন, কখন এই বাড়ি ছেড়ে চলে যাবে? আমি যাব না, আমি এই বাড়িতেই থাকব। তোমার বাবার না কোটি কোটি টাকা, তোমার বাবা কি তোমাকে 3 বেলা খাবার দিতে পারবে না যে তোমার এখানেই থাকতে হবে? শাহেদা বেগম বলে উঠলেন, আপনি ভালো করেই জানেন বিয়ের পর বাবার বাড়ি বলে মেয়েদের কিছুই হয় না, স্বামীর বাড়িই সব। তাই আমি আমার স্বামীর বাড়িতেই থাকব। রাকিব বেঁচে নেই, রাকিব সমুদ্রে ডুবে মারা গেছে, তাই আমরা তোমাকে এই বাড়িতে পালতে পারবো না। আজই তোমার বাবাকে কল করে তোমাকে নিয়ে যেতে বলবো। শাহেদা বেগম বললেন, যতদিন পর্যন্ত আপনার ছেলের লাশ উদ্ধার করা না হয় ততদিন পর্যন্ত কেউ বলতে পারবে না সে মৃত। সে জীবিত আছে, হয়তো খুব শীঘ্রই ফিরে আসবে, আর আমি ততদিন অপেক্ষা করব। কেউ আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবে না। ফারিহার কথা শুনে শাহেদা বেগম আর শরীফ সাহেব রাগ করে ডাইনিং টেবিল থেকে চলে গেলেন। কিন্তু ফারিহা নিশ্চিন্তে খাবার খাচ্ছে আর বিড়বিড় করে বলছে, কে কি বলল তাতে আমার কিছুই যায় আসে না। আমি আমার স্বামীর বাড়িতেই থাকব, স্বামীর বাড়ির খাবারই খাবো। আমি জানি সে একদিন ফিরে আসবে, হয়তো জীবিত নয়তো মৃত। খাবার খাওয়া শেষ করে ফারিহা তার রুমে চলে আসলো। রুমে এসে আলমারি থেকে রাকিবের শার্ট বের করে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি কখনই তোমাকে ছেড়ে যাব না। আমি তোমার জন্য অপেক্ষা করব, প্রয়োজনে সারা জীবন অপেক্ষা করব। আমি জানি তুমি ফিরবে, তুমি আমার জন্য হলেও ফিরে আসবে। ফারিহা বাইরে শ্বশুর শাশুড়ির সামনে ভালো থাকার চেষ্টা করলেও সে ভালো নেই। ফারিহা ভেতর থেকে ভেঙে পড়েছে। ফারিহা খুবই দুর্বল হয়ে পড়েছে। দিনের অধিকাংশ সময় রাকিবের শার্ট বুকে জড়িয়ে পড়ে থাকে। দেখতে দেখতে 3 মাস পার হয়ে গেল, কিন্তু রাকিবের ফেরার কোনো লক্ষণ নেই। একটা একটা করে যতই দিন এগিয়ে চলছে ফারিহা ততই ধৈর্য হারাচ্ছে, আর তার শাশুড়ি তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ফারিহা কিছুতে এ বাড়ি ছেড়ে যাবে না। সে রাকিবের স্মৃতি নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চায়। কিন্তু শাহেদা বেগম ফারিহার প্রতি প্রচণ্ড বিরক্ত, তাই তার বাবাকে কল করে আসতে বলে। বিকেলে ফারিহার বাবা আসে। শাহেদা বেগম ফারিহার বাবাকে দেখা মাত্র রাগান্বিত স্বরে বলতে লাগলো, রাকিব মারা গেছে 3 মাসের বেশি হয়ে গেছে। স্বামী মারা যাওয়ার পর কেউ এতদিন শ্বশুরবাড়ি থাকে? আপনার মেয়েকে নিয়ে যান এখান থেকে। আমি তো এতদিন ভাবতাম ফারিহা এখানে সুখেই আছে। ফারিহাকে কল করে জিজ্ঞেস করলে বলতো ও ভালো আছে, কিন্তু আজ আপনার কথা শুনে মনে হচ্ছে আমার ধারণা ভুল। ফারিহা এখানে সুখে নেই। ফারিহার বাবা বলে উঠল, সুখ কোথা থেকে আসবে? হ্যাঁ, যার স্বামীই নেই সে কিভাবে সুখে থাকবে? আপনার মেয়েকে নিয়ে যান এখান থেকে। ফারিহা বাইরে চেঁচামেচি শব্দ শুনে রুম থেকে বেরিয়ে আসলো। নিচে তার বাবাকে দেখতে দৌড়ে জড়িয়ে ধরল আর কাঁদতে শুরু করলো, যেন কতদিন পর চোখের পানি মোছার মতো একটা বুক পেয়েছে। তাই মন খুলে কেঁদে নিচ্ছে ফারিহা। তুই কাঁদছিস কেন? তোর বাবা তো এখনও বেঁচে আছে। আমি তোকে এখান থেকে নিয়ে যাব আর তোকে আবার বিয়ে দিব। তুই তোর জীবনটা নতুনভাবে শুরু করবি। বিয়ের কথা শুনে ফারিহা তার বাবাকে ছেড়ে দিল আর চোখটা মুছে নিল। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান আপনার মেয়েকে। আপনার এই কপাল পোড়া অপয়া মেয়েকে অন্য কারো ঘাড়ে চাপিয়ে দিন, তাহলে আমরা বেঁচে যাব। আমার মেয়ে কপাল পোড়া অপয়া নয়। আমার মেয়ে এই সংসারে আল্লাহর রহমত হয়ে এসেছিল আর আপনাদেরকে নিজের বাবা মা ভেবেছিল, কিন্তু আপনারা তাকে চিনতে পারেননি, সেই জন্য কপাল পোড়া আপনারাই। তুই চল মা, আমরা এখনই চলে যাব। ফারিয়া চোখ মুছতে মুছতে বলল, তুমি চলে যাও বাবা, আমি এখানেই থাকব। যতদিন পর্যন্ত রাকিব ফিরে না আসবে আমি অপেক্ষা করব। তুই কেন বুঝতেছিস না? রাকিব মারা গেছে, আর যে একবার মারা যায় সে কখনো ফিরে আসে না। এখনও তো কেউ রাকিবের লাশ খুঁজে পায়নি। হতে পারে রাকিব তাদের হাতে বন্দী। যদি রাকিব বন্দীও থাকে তবুও রাকিব কোনোদিন বেঁচে ফিরতে পারবে না। তারা তাদের কাজ শেষ হলে রাকিবকে মেরে ফেলবে।
আর বন্দির কথা আসছে কোথা থেকে? বাংলাদেশ সেনাবাহিনী তো বলেই দিয়েছে রাকিব মৃত। যদি রাকিব মারা গিয়ে থাকে তাহলে তো আমি একজন শহীদের স্ত্রী। এর চেয়ে গর্বের আর কী হতে পারে? তুমি চলে যাও বাবা, আমি একজন শহীদের স্ত্রী হয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আপনি দেখছেন আপনার বেয়াদব মেয়ে আপনার কথা শুনছে না। ওকে জোর করে এখান থেকে নিয়ে যান, নয়তো আমি কিন্তু ওকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিব। সাহেদা বেগম বলে উঠলেন, দয়া করে আমার মেয়েকে আর বকবেন না। আপনাদের তো আর কোনো ছেলে মেয়ে কিছু নেই। তাহলে ফারিহাকে নিজের মেয়ে ভেবে একটু যত্ন নিলে কি এমন অসুবিধা হবে? নিজের ছেলে মেয়ে নেই তাই বলে কি অন্যের মেয়েকে নিজের মেয়ে ভাবতে হবে? আমার তো আগলা পিড়িত আসে না, বলেই চলে গেলেন সাহেদা বেগম। আর ফারিহা তার বাবাকে বলল, তুমি কোনোদিনও এই বাড়িতে আসবে না। যদি শোনো আমি মারা গেছি তবুও আমাকে নিতে আসবে না, শুধু এসে আমায় দাফন করে যেও, তাও সেটা এই এলাকায়। বলেই ফারিহা দৌড়ে তার রুমে চলে গেল। এইভাবেই কেটে গেল আরও 4-5 মাস। এর মধ্যে ফারিহার বাবা আর কোনোদিন ফারিহাকে নিতে আসেনি। তবে বারবার আসতে চায়, কিন্তু ফারিহা প্রতিবারই মানা করে দেয়। সাহেদা বেগমও কিছুতে হাল ছেড়ে দিবেন না। তিনি যে কোনো মূল্যে ফারিহাকে বাড়ি থেকে বের করে দিতে চান। তাই তিনি বাড়ির কাজের মেয়েকে মাসে 10 থেকে 12 দিনই ছুটি দিয়ে রাখেন, আর বাড়ির সব কাজ ফারিহাকে দিয়ে করান। তিনি ভালো করে জানেন ফারিহা এইসব কাজ বেশি দিন করতে পারবে না, কারণ ফারিহা কোটিপতি বাবার আদরের মেয়ে। বাড়িতে কোনোদিন নিজের প্লেটটা পর্যন্ত ধুয়ে খায়নি। তার ভাবনা ফারিহা খুব শীঘ্রই হার মেনে নেবে, কিন্তু তার ভাবনা পুরোটাই উল্টো হয়ে যায়। প্রথম প্রথম ফারিহার অনেক কষ্ট হলেও ধীরে ধীরে অভ্যাস হয়ে গেছে। এখন ফারিহা আনন্দের সাথে বাড়ির সব কাজ করে, কারণ ফারিহা যতক্ষণ কাজ করে ততক্ষণ তার মনে হয় রাকিব তার পাশেই আছে। ফারিহা দুপুরবেলা ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করছিল। তখন সাইদা বেগম আর শরীফ সাহেব সোফায় বসে টিভি দেখছিল। হঠাৎ করে শরীফ সাহেবের ফোনে একটা কল আসলো। শরীফ সাহেব ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কিছু একটা শুনতে পেল। কথাটা শুনেই তার হাত থেকে ফোনটা পড়ে গেল। সাহেদা বেগম ফোনটা কানে তুলল, আর সাথে সাথেই তার মুখে হাসির রেখা ফুটে উঠল। ফারিহা তাদের অবস্থা দেখে কিছুই বুঝতে পারছে না। তারা এমন করছে কেন? তারা কি এমন শুনলো যার কারণে দুজনের মলিন মুখে হাসি ফুটে উঠল? ফারিহা এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? কোনো বিশেষ খবর পেয়েছেন? সাহেদা বেগম মুখটা গোমড়া করে উত্তর দিল, তোমার বিদায়ের ঘণ্টা বেজে গেছে। কিসের বিদায়ের ঘণ্টা? মনে হলো তুমি এতদিন যে জোর নিয়ে এই বাড়িতে পড়েছিলে, আজকের পর থেকে তোমার এই জোর থাকবে না। মানে? মিরপুর সেনানিবাস থেকে কল এসেছিল। তারা বলল গত 2 মাস ধরে এক বিশেষ উদ্ধার অভিযান চালিয়েছে তারা। ফারিহা একটু আশা নিয়ে জিজ্ঞেস করলো, তারা কি রাকিবকে খুঁজে পেয়েছে? রাকিব আর বেঁচে নেই, এটা নিশ্চিত হয়েছে তারা। সাহেদা বেগমের কথা শুনে ফারিহার হাত থেকে পানির জগটা পড়ে গেল। সাহেদা বেগম আবারও বললেন, আগামীকাল সকালে রাকিবের পরিবার অর্থাৎ আমাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে এক বিশেষ সম্মানসূচক মেডেল দেওয়া হবে। আমরা সেখানে যেতে চাই না। তুমি আমাদের পক্ষ থেকে সেই মেডেল গ্রহণ করবে। মেডেলটি নিয়ে আর এই বাড়িতে ফিরবে না, সেখান থেকে চলে যাবে তোমার বাবার কাছে। তুমি রাকিবের স্মৃতি নিয়ে সারা জীবন বাঁচতে চাও, তাই তোমাকে সেই মেডেলটা দান করলাম। সাহেদা বেগমের কথা শুনে ফারিহা সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে দিল রুমের দিকে। তবে সিঁড়ি পর্যন্ত এসে একটু থেমে গেল, আর পেছন দিকে তাকিয়ে দেখল তার শ্বশুর শাশুড়ির অদ্ভুত হাসি মাখা মুখ। ফারিহা ভাবছে, ছেলের মৃত্যুর খবর শুনে বাবা মা এত খুশি হয় কি করে? আমি এই বাড়ি ছেড়ে চলে যাব সেই কারণে? নাকি তাদের ছেলেকে মেডেল দিয়ে সম্মানিত করা হবে সেজন্য? নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এসব ভাবতে ভাবতে ফারিহা তার রুমে চলে আসলো। আজ ফারিহার মনটা ভীষণ খারাপ। এতদিন ফারিহা যে মানুষটার জন্য অপেক্ষা করত, সে মানুষটা আসবে বলে মাসের পর মাস শাশুড়ির অত্যাচার সহ্য করত, আজ থেকে সে মানুষটার জন্য আর অপেক্ষা করতে পারবে না। সে মানুষটি নাকি আর কখনো ফিরবে না। এটা ভাবতে ভাবতেই ফারিহার চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে পড়ে। অবশ্য এখন আর আগের মতো চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরে পড়ে না। পড়বেই বা কী করে? রাকিব নিখোঁজ হওয়ার পর থেকে এই 7-8 মাস ধরে চোখের পানি ফেলতে ফেলতে পানি যে শুকিয়ে গেছে। তবে মনের ভেতরের কষ্টটা যে আগের মতোই আছে। এই কষ্টটা শত চেষ্টা করলেও কমে না। তবুও তো ফারিহা সব মেনে নিয়েছিল, শুধু চেয়েছিল নিজের স্বামীর ঘরে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে, কিন্তু তার শাশুড়ি তো সেটাও হতে দিল না। ফারিহাকে আগামীকাল চলে যেতে হবে, চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে দিতে হবে। তার স্বামীর সাথে কাটানো স্মৃতিগুলো বারবার উকি দিচ্ছে তার মনে। বুকে হাজারো কষ্ট নিয়ে ফারিহা ব্যাগ গুছিয়ে নিচ্ছে। তবে ব্যাগের মধ্যে নেই তার কোনো শাড়ি চুড়ি। ব্যাগ ভর্তি করছে শুধুই রাকিবের শার্ট আর পাঞ্জাবিতে।
আর মনে মনে বলছি, তোমার স্মৃতি বিজড়িত এই রুমে আমি আর থাকতে পারলাম না। তবে তোমার গায়ে জড়ানো শার্টগুলো আমি নিয়ে যাব। যখন তোমায় খুব বেশি মিস করব, তখন তোমার শার্টের গন্ধ শুকে নিজেকে সান্ত্বনা দিব। এর মধ্যে শাহেদা বেগম এসে ফারিহাকে বললেন, ভোর 5টায় রেডি থেকো। ড্রাইভারকে বলে দিয়েছি, সে তোমার অপেক্ষায় থাকবে। এখান থেকে সোজা মিরপুর সেনানিবাস যাবে, আর সেখান থেকে তোমার বাবার কাছে। ফারিহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। শাহেদা বেগম আর কথা বাড়ালেন না, চলে গেলেন। ফারিহা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। যদিও খাবারের প্রতি তার আগ্রহ ছিল না, তবুও খেয়ে নিল, কারণ স্বামীর বাড়ির খাবার হয়তো এটাই তার জন্য শেষবারের মতো। সারা রাত ফারিহা ঘুমায়নি, শুধু রুমের এদিক ওদিক ঘুরে বেরিয়েছে, আর রাকিবের স্মৃতি বিজড়িত রুমের জিনিসগুলো বারবার ছুঁয়ে দেখেছে, আর মনে মনে বলেছে, আজকের রাতটা যদি কখনো না ফুরাতো, তাহলে হয়তো সারা জীবন এই রুমেই থাকতে পারতাম। কিন্তু আজকের রাতটা একটু বেশি তাড়াতাড়ি কাটছে। দেখতে দেখতেই ভোর হয়ে গেল। ফারিহা ফজরের নামাজ পড়ে ব্যাগ হাতে বেরিয়ে পড়ল। বাড়ি ছাড়ার আগে তার শ্বশুর শাশুড়ি রুমের সামনে গিয়ে ডেকে বলল, মা, বাবা, আমি চলে যাচ্ছি, একটু বের হবেন? চলে যাচ্ছে, যাও। তা আমাদের বিরক্ত করছো কেন? ভেতর থেকে শাহেদা বেগম বলে উঠলেন। ফারিহা তার শাশুড়ির কথা শুনে একটু অবাক হয়নি, কারণ ফারিহা জানে তার শাশুড়ি অনেক বদলে গেছে। ফারিহা গিয়ে গাড়িতে চড়ে ড্রাইভারকে মিরপুর সেনানিবাস যেতে মানা করলো, সোজা তার বাবার বাড়ি যেতে বলল। ড্রাইভার জিজ্ঞেস করে বলল, মামনি, তুমি রাকিব স্যারকে দেওয়া সম্মানসূচক মেডেল গ্রহণ করবে না? আমার গায়ে এতটা শক্তি নেই কাকা, আমি মিরপুর পর্যন্ত যেতে পারবো না। আর যে মানুষটার বাড়িতেই আমার জায়গা হলো না, তার মেডেল নিয়ে আমি কি করব? দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। শাহেদা বেগম আর শরীফ সাহেব খুব খুশি, কারণ ফারিহা চলে গেছে। তবে মাঝে মাঝে তাদের খুব মন খারাপ হয়, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে রাকিব আর ফারিহার জন্য। হঠাৎ শাহেদা বেগমের ফোনে তাদের পারিবারিক ডাক্তার কল করে বলল, ফারিহা 1 সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি। মেয়েটা একদম ভেঙে পড়েছে। বাচ্চা মেয়ে তো, তাই স্বামীর মৃত্যুটা মেনে নিতে পারেনি। শাহেদা বেগম ডাক্তারের কথা শুনে তাড়াতাড়ি করে হাসপাতালে গেলেন। হাসপাতালে যেতেই ফারিহার দাদির সাথে দেখা হয়। ফারিহার দাদি তাকে দেখা মাত্র বলে উঠল, এখানে কেন এসেছেন? ফারিহা জীবিত নাকি মৃত দেখতে এসেছেন? কি করব বলুন? যেদিন আপনারা ফারিহাকে আমার হাতে তুলে দিলেন আর বললেন মেয়েটাকে দেখে রাখতে, সেদিন থেকেই ফারিহাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছিলাম, কখনো অযত্ন করিনি। এখন বলছেন কখনো অযত্ন করেননি? তাহলে এই কয়েক মাস আমাদের বাচ্চা মেয়েকে চাকরের মতো খাটিয়েছেন কেন? আর বাড়ি থেকেই বা বের করে দিলেন কেন? ফারিহার দাদি বলল, বললাম না, ফারিহাকে নিজের মেয়ের মতো আগলে রাখতাম। আর কোনো মা কি পারে তার মেয়েকে সারা জীবন বিধবা শাড়ি পরিয়ে রাখতে? আমি চাইতাম ফারিহা নিজের জীবনটা নতুনভাবে শুরু করুক, ফারিহা আবার বিয়ের সাজে সাজুক। কিন্তু আমি জানতাম ফারিহা কখনোই এই কাজ করবে না, তাই ফারিহার ভালোর জন্য ফারিহাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। ভালো করতে গিয়ে তো আমাদের মেয়েটাকে প্রায় মেরেই ফেলেছেন। জানেন এখন ফারিহা ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতেই পারে না। দেখুন সে কখন থেকে ঘুমাচ্ছে, তবে সেটা ঘুমের ওষুধের কারণে। মাঝরাতে ফারিহা অনুভব করে কেউ তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ফারিহা চমকে ওঠে, কে তাকে জড়িয়ে ধরে আছে? ঘুম থেকে উঠিয়ে দেখে এটা তার শাশুড়ি শাহেদা বেগম। তার শাশুড়ির মুখটা দেখে ফারিহা বিরক্ত হয়ে ওঠে। বিরক্ত হবেই বা না কেন, ইনিই তো ফারিহাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ফারিহা চোখ ডলতে ডলতে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে এটা হাসপাতাল না, এটা তো তার পরিচিত রুম। এই রুমে নিজেকে দেখতে পেয়ে ফারিহার মুখে হাসি রেখা ফুটে ওঠে। ফারিহা বিছানা থেকে উঠে রুমটার বিভিন্ন আসবাবপত্র ছুঁয়ে দেখছে, আর ভাবছে এটা কি স্বপ্ন নাকি সত্যি। এর মধ্যে ফারিহা শুনতে পায়, তুই মাঝরাতে এইভাবে ঘুরছিস কেন? তোর মাথার তার কি ছিঁড়ে গেছে? শাহেদা বেগম বলে উঠলেন। ফারিহা তার শাশুড়ির সামনে এসে জিজ্ঞেস করে, আমাকে এখানে কে নিয়ে আসলো? ভাবিস না তোর প্রতি আমার মায়া জন্মেছে। আসলে বাড়ির কাজের মেয়েটা নাকি চাকরি ছেড়ে দিবে। এত বড় বাড়ি, একটা কাজের লোক তো প্রয়োজন। আর তোরে তো কোনো বেতনও দিতে হয় না, শুধু 3 বেলা খাবার দিলেই হয়, তাই তোরে নিয়ে আসলাম। ফারিহারও আর কিছুই বুঝতে বাকি রইল না। শাহেদা বেগমের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে দিয়ে বলল, তুমি এতদিন কোথায় ছিলে জানো? শাহেদা বেগম নামের ওই জঘন্য মহিলাটির মধ্যে আমি তোমাকে কত খুঁজেছি, কিন্তু পাইনি। তুই আমাকে কি বললি? শাহেদা বেগম বলে উঠলেন, না তোমাকে বলিনি, রাকিবের মায়ের কথা বললাম। তাহলে আমি কে? শাহেদা বেগম, তুমি আমার মা। ফারিহা শাহেদা বেগমের যত্নে কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছে।
এখন শাহিদা বেগম এক মুহূর্তের জন্য ফারিয়াকে একা ছাড়ে না, সব সময় তার আশেপাশে থাকে। এমনকি রাতে ফারিয়ার সাথেই ঘুমায়, যেন ফারিয়া কখনো রাকিবকে মিস করার সময় না পায়। শরীফ সাহেবও ফারিয়ার খেয়াল রাখে। ফারিয়ার কখন কি লাগে, ফারিয়া কি চায় না চায়, সব বিষয়ের উপরেই গুরুত্ব দেয়। তাদের জীবনে এখন ফারিয়া ছাড়া আর কেউ নেই, তাই তারা ফারিয়াকে নিজের মেয়ের মতোই যত্ন করে। আর মাঝে মাঝে ফারিয়াকে বোঝানোর চেষ্টা করে তার জীবনটা সুন্দরভাবে সাজানো প্রয়োজন। কিন্তু ফারিয়ার সেসব বিষয়ে কোনো আগ্রহই নেই, কারণ ফারিয়া এখনও যে রাকিবকেই ভুলতে পারেনি। এইভাবে কেটে গেল আরও কয়েক মাস। রাকিব নিখোঁজ হয়েছে তার 1 বছর আগামীকালে পূর্ণ হবে, কিন্তু এখনও রাকিবের কথা ফারিয়ার খুব মনে পড়ে। যখন রাকিবের কথা একটু বেশি মনে পড়ে, তখন ফারিয়া ছাদে গিয়ে আকাশের দিকে অবাক নয়নে তাকিয়ে থাকে। আজকেও তার ব্যতিক্রম হলো না। রাকিবের কথা মনে পড়তেই ফারিয়া ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আজকের আকাশটি একটু মেঘলা, হয়তো খুব শীঘ্রই বৃষ্টি আসবে। ফারিয়া আকাশের দিকে তাকিয়ে নিজেকে বলছে, আজকের আকাশটা আমার মনের আকাশের মতোই মেঘলা। যদিও বৃষ্টি নামলে উপরের আকাশটা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আমার মনের আকাশটা তো বৃষ্টি নামলেও পরিষ্কার হয় না, হয়তো আজীবন মেঘলাই থেকে যাবে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ বাড়ির সামনে একটা গাড়ি আসার আওয়াজ পেল ফারিয়া। আর একটু পরে নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসলো। বাড়ির কাজের মেয়েটা চিৎকার করে বলছে, দেখে যাও কে এসেছে, দেখে যাও কে এসেছে। ফারিয়া সেসবের প্রতি গুরুত্ব দিল না, হয়তো কোনো আত্মীয় এসেছে ভেবেই আকাশের দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফারিয়া অনুভব করলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তার পেছনে তাকাতে দেখলো একজন অপরিচিত লোক তার সামনে দাঁড়িয়ে আছে। তার চুল দাড়িগুলো অনেক বড় বড়, চোখে কালো সানগ্লাস, মুখটা ক্ষত বিক্ষত, গায়ে আর্মি ইউনিফর্ম, কাঁধে 3 স্টার ক্যাপ্টেনের প্রতীক। সবই ঠিক ছিল, কিন্তু তার বুকের নেম প্লেটে লেখা নাম দেখে চমকে উঠল ফারিয়া, কারণ তার নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা রাকিব। আর তখনই লোকটি তার সানগ্লাস খুলল। লোকটির চোখের দিকে তাকিয়ে ফারিয়া আঁতকে উঠল, কারণ এই চোখ দুটো যে তার খুবই পরিচিত। লোকটা যে তার জন্মের সঙ্গী, তার আশা, তার ভালোবাসা। লোকটাকে হাত দিয়ে ধরতে চাইছে ফারিয়া, কিন্তু ফারিয়ার শরীর যেন চলছেই না। ফারিয়া একদম স্তব্ধ হয়ে গেছে। একটু পর ফারিয়া নীরবতা ভেঙে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আমি কি স্বপ্ন দেখছি? গভীর কণ্ঠে লোকটি বলল, কেন বিশ্বাস হচ্ছে না? আমি কি আপনাকে স্পর্শ করে দেখতে পারি? না, তুমি আমাকে স্পর্শ করো না, তাহলে হয়তো সহ্য করতে পারবে না, জ্ঞান হারিয়ে ফেলবে। ফারিয়া আর দেরি করলো না, ঝাঁপিয়ে পড়ল রাকিবের বুকে, আর চোখের পানিতে রাকিবের শার্ট ভিজিয়ে ফেলল। আর বারবার জিজ্ঞেস করছে, এতদিন কোথায় ছিলেন আপনি? আপনার জন্য কত কষ্ট হয়েছে আমার, আপনি কেন আসেননি? আর আসলেন যখন, এত দেরি করে আসলেন কেন? আমি আপনার সাথে কথা বলবো না। রাকিবও ফারিয়াকে জড়িয়ে ধরে বলল, আমার পাগড়িটাকে আমিও আর কোনোদিন ছাড়ব না, এইভাবে জড়িয়ে রাখবো সারাটা জীবন। না, আমি থাকবো না, আমি এবার চলে যাব। আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, তোমাকে ছাড়া আমি কি অনেক সুখে ছিলাম? ওরা আপনাকে খুব মেরেছে তাই না? না, মারেনি তো, জামাই আদর করেছি। আমি আপনাকে আর কোথাও যেতে দেব না, সারা জীবন এভাবেই জড়িয়ে রাখবো। আর চলে যেতে চাইলে বাড়িতে বেঁধে রাখবো। আমি আর যাব না, সারা জীবন তোমার কাছেই থাকবো। সত্যি? সত্যি। আমি তোমাকে শুধু দুনিয়া নয়, জান্নাত পর্যন্ত পাশে চাই। আমি চাই আপনি আমাকে দুনিয়া আর জান্নাতে উভয় জগতে ভালোবাসুন।